কিরণমালা সোনার কাঠিটি মাথার কাছে এবং রূপোর কাঠিটি পায়ের কাছে রাখতেই রাজকুমার আবার ঘুম থেকে জেগে উঠল। কোনো এক সময় বিজয়গড় নামক একটি রাজ্য ছিল, আর সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ বিজয় কুমার। পিতা, বিয়ে যদি করতেই হয় তাহলে আমি কিরণমালাকেই করব। রাগে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তুমি রাজকুমার হয়ে কিনা একটা গোবর গরুনির মেয়েকে বিয়ে করতে চাও? তুমি চাইলে আমি তোমার জন্য স্বয়ংবর সভা বসিয়ে দেব। আশেপাশের রাজ্যের রাজকুমারীরা তোমাকে বিয়ে করবার জন্য প্রস্তুত হয়ে আছে, আর তুমি কিনা অবশেষে এক গোবর গরুনির মেয়েকে বিয়ে করতে চাও? ছি 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 রাজকুমার, লজ্জায় আমার একেবারে মাথা কাটা যাচ্ছে যে। লজ্জায় আপনার কেন মাথা কাটা যাবে পিতা? আপনি একবার বকুলমালার সাথে কথা বলে দেখুন। সে শিক্ষা দীক্ষা অস্ত্রবিদ্যায় কোনো অংশেই কম নয়। প্রয়োজন পড়লে আপনি আবার শিক্ষক মহাশয়ের সাথে কথা বলে দেখতে পারেন। শিক্ষক মহাশয়ই আপনাকে বলে দিতে পারবে যে কিরণমালা প্রত্যেকটা বিষয়েই কতটা পারদর্শী। শিক্ষক মহাশয়ের প্রশ্ন যেহেতু উঠল, মহারাজ আপনি বরঞ্চ সূর্যের শিক্ষক মহাশয়ের সাথে একবার কথা বলে দেখুন। ওনার কথা ফেলার সাধ্য আমাদের কারোর নেই। স্ত্রীর কথা ফেলার সাধ্য রাজা কেন, কোনো বীর পুরুষেরও নেই। তাই রাজা মহাশয় স্থির করলেন গুরু মহাশয়কে ডেকে পাঠাবেন। প্রহরী, প্রহরী, কে কোথায় আছো? এখনই শিক্ষক মহাশয়কে ডাকো। আমি একবার দেখতে চাই কি গুণ আছে ওই গোবর গরুনি মেয়ের। রাজা মহাশয়ের হুকুম পেয়ে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন গুরু মহাশয়, যুবরাজ সূর্যকুমারের গুরু মহাশয় বীর বিক্রম সিং। বলুন মহারাজ, হঠাৎ এত জরুরি তলব যে, কি হয়েছে? গুরু মহাশয়, আপনি আমাকে বলুন তো, যুবরাজের হঠাৎ এই মতিভ্রম হলো কেন? কেন সে পৃথিবীর আর সমস্ত যোগ্য আর সুন্দরী কন্যাদের বাদ দিয়ে ওই ঘুঁটে গুরুনির মেয়েকে বিয়ে করতে প্রস্তুত হলো? ওই মেয়ে নিশ্চয়ই কোনো কালা জাদু জানে। সে যুবরাজকে বসে রেখেছে। মহারাজ, মেয়ে সুন্দরী, বুদ্ধিমতী, অস্ত্রবিদ্যায় পারদর্শী, গান জানে, কাব্যকলায়ও সে শনিপনা, সুন্দর ছবিও আঁকতে পারে, আর সব থেকে ভালো যেটা পারে সেটা হলো অস্ত্রবিদ্যা। তীর ধনুকে তার লক্ষ্য একদম নিখুঁত। সে ঘোড়ায়ও চলতে পারে। সে কি, কে শেখালো তাকে এত কিছু? মহারাজ, আমিই শিখিয়েছি তাকে। সে কি, আপনি রাজগুরু, আপনি কেন ঘুঁটে কুটুনির মেয়েকে এত কিছু শেখালেন? মহারাজ, ওই মেয়েটি একদিন তার মার সাথে এসেছিল আমার বাড়িতে খুঁটে নিয়ে। তখন সেই মেয়ে আমাকে প্রশ্ন করেছিল। আচ্ছা গুরু মহাশয়, আপনাকে একটা প্রশ্ন করি। প্রদীপে ফু দিলে প্রদীপ তো নিভে যায়, কিন্তু উনানে ফু দিলে কেন জ্বলে ওঠে? মহারাজ, আমি সেদিনই বুঝেছিলাম এ মেয়ে যে সে মেয়ে নয়, এ অনেক মেধাবী। এর মেধাবিতার বিকাশ হওয়া প্রয়োজন। আজ সেটাই সত্যি সত্যি হয়েছে। বর্তমানে আমার যত শিষ্য রয়েছে তার মধ্যে কিরণমালাই সর্বশ্রেষ্ঠ। সমস্ত ঘটনা শুনে রাজা গম্ভীর হয়ে গেলেন। তখন রানী বললেন, মহারাজ, এখনই আপনাকে সমস্ত খোঁজ খবর নেওয়া প্রয়োজন ওই কন্যা সম্পর্কে। আর আমি চাই আপনি ছদ্মবেশে নিজেই সেই কাজ করুন, নিজেই ওই কন্যার সম্বন্ধে খোঁজ খবর নিন। রানীর কথা ফেলবার সাধ্য যেহেতু রাজার নেই, তাই রাজা নিজেই ছদ্মবেশে বেরিয়ে পড়লেন সেই কন্যা সম্পর্কে খোঁজ খবর নিতে। রাজা মহাশয় হাঁটতে হাঁটতে সেই জঙ্গলের কাছেই এলেন যেখানে কিরণমালা তার মাকে নিয়ে একটা ছোট্ট কুটিরে থাকতো। পথ চলতে চলতে রাজার সাথে দেখা হয়ে গেল এক সুন্দরী কন্যার। তখন
রাজা মহাশয় তাকে জিজ্ঞাসা করলেন, কন্যা, কে তুমি? আগে আমার নাম কিরণমালা। আমার বাবা নেই, মা আছেন। আমরা ওই বনের ধারে ছোট্ট কুটিরে থাকি, আর আমার মা ঘুঁটে বিক্রি করে কোনো মতেই সংসার চালান। কিন্তু মহাশয়, আপনি কে? এর আগে তো আপনাকে কখনো এদিকে দেখিনি। আগে আমি পাশের রাজ্য থেকেই এসেছি। ও, আমাদের রাজ্যে আপনাকে স্বাগত জানাই। তা কন্যা, তোমাদের দেশের মহারাজ কেমন? আগে আমাদের মহারাজের হৃদয় মায়ের মতো, বুদ্ধি সূর্যের মতো তীক্ষ্ণ, আর বীরত্ব পাহাড়ের মতো, তানার কীর্তি সমুদ্রের মতো, গৌরব আকাশের মতো। তিনি বিদ্বানকে সম্মান করেন। আপনি পথ পরিশ্রম করে অনেক ক্লান্ত বোধ হয়। দয়া করে আমাদের ছোট্ট কুটিরে চলুন, সেখানে একটু বিশ্রাম করে জল খেয়ে আবার না হয় আপনার গন্তব্যতে রওনা দেবেন। রাজা গেলেন ঘুঁটে কুরুনির বাড়িতে। উঠানে গাছের ছাওয়াতে তিনি বসলেন। কিরণমালার বৃদ্ধা মা সেইখানে এলেন। বাবা, তুমি ভিন গায়ে থেকে এসেছ, গরিবের বাড়িতে। আমরা ধন্য। কিরণমালা, মা, তুই এখনই জঙ্গলে যা, গিয়ে কিছু ফল আন। অতিথিকে অভুক্ত রাখতে নেই মা, আর ঘরে যে কিছু নেই অতিথিকে খাবার দেওয়ার মতো। তুই এখনই যা, জঙ্গল থেকে কিছু ফল নিয়ে আয়। কিরণমালা গেল জঙ্গলের দিকে, আর ফিরে এলো দুইজন দস্যুকে ধরে নিয়ে। এ কি, তুমি এদের ধরে এনেছো কেন? এরা কারা? আগে এই দুজন লোক বাগানে লুকিয়ে কথা বলছিল। এরা দুজন আপনাকে হত্যা করতে চায়। আপনাকে হত্যা করতে চাই শুনেই আমি এদের দুজনকে ধরেছি, আর এও বুঝে গেছি যে আপনি আমাদের সম্মানীয় মহান রাজা। কিরণমালা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। বলো, তুমি আমার কাছে কি চাও? ওদিকে রাজা মহাশয়ের মারবার ষড়যন্ত্র হচ্ছে শুনে দ্রুত গতিতে ছুটে এলেন যুবরাজ সূর্যকুমার। কিরণমালা, তুমি এখনই পিতাকে বলো যে তুমি আমাকে স্বামী রূপে পেতে চাও। যুবরাজ সূর্যকুমারের কথা শুনে মহারাজ তাদের বিয়েতে সম্মতি দিলেন। এরপরে ধুমধাম করে যুবরাজ সূর্যকুমারের সাথে কিরণমালার বিয়ে হয়ে গেল। এরপরে বেশ কয়েক বছর কেটে গেল। কিরণমালা আর সূর্যের কোলে জন্ম নিল একটা ফুটফুটে পুত্র সন্তান। তার নাম রাখা হলো চন্দ্র। একদিন সূর্যকুমার বলল, আমি বাণিজ্যে যেতে চাই। আগে আমার বাচ্চাটা খুবই ছোট, তা না হলে আমি আপনার সাথে যেতাম। সাবধানে, আর যেখানেই থাকবেন ভালো থাকবেন। যুবরাজ সূর্যকুমার বেরিয়ে পড়লেন সমুদ্র হ্রদে বাণিজ্যে। সমুদ্রে চলতে চলতে তারা একটা দ্বীপে এসে উপস্থিত হলো। সেখানে তারা দেখলো রূপোর গাছে সোনার ফল ঝুলছে। তারা সেখানে নৌকা ভেড়ালো। নৌকা ভিড়িয়ে তারা হাঁটতে আরম্ভ করলো। সামনে বিশাল বড় তেপান্তরের মাঠ। মাঠ পেরোতেই একটা বিশাল রাজপ্রাসাদ। যুবরাজ সেখানে উপস্থিত হতেই তিনজন পরমা সুন্দরী নারী তাকে স্বাগত জানালো এবং প্রাসাদের ভিতরে নিয়ে গেল। এরপরে সেখানে এক সুন্দরী রানী বেরিয়ে এলেন। আমার রাজ্যে তোমাকে স্বাগত জানাই। এত সুন্দর রূপ আর এত সুন্দর চেহারার মানুষ আমি আগে কখনো দেখিনি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আগে না, তা হয় না।
আমি বিবাহিত। এ কি, আমার প্রস্তাব ফেলার ক্ষমতা কারোর নেই। আমাকে যদি বিয়ে না করো তাহলে আমি তোমাকে এখানে আটকে রেখে দেব। সূর্যকুমার, তোমার রূপে আমি মুগ্ধ, তুমি আমাকে বিয়ে করো। আগে সেটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি বিবাহিত। রাজকুমারের এই কথা শুনে রানী ভীষণ রেগে গেলেন। আজ পর্যন্ত কেউ আমার কথার অবহেলা করেনি, তুমি এই প্রথম আমার কথার বিরোধিতা করলে। আমি 3 বার বলবো, তাতে যদি রাজি হও তো ভালো, আর তা না হলে এই বিছানায় আমি তোমাকে চিরকালের জন্য ঘুম পাড়িয়ে রাখবো। যুবরাজ সূর্যকুমার 3 বারই রানীর কথা ফিরিয়ে দিলেন। আসলে এই রানী ছিল একটি ডাইনি। তখন রানী রেগে গিয়ে মন্ত্র শক্তি দিয়ে যুবরাজকে ঘুম পাড়িয়ে দিলেন সেই বিছানাতে। এদিকে রাজকুমারের সমস্ত সৈনিককে বাগানে পাথরের মূর্তি বানিয়ে রেখে দিলেন। দিন যায়, রাত যায়, কিরণমালার ছেলে ধীরে ধীরে বড় হতে লাগলো, কিন্তু যুবরাজ সূর্যকুমারের কোনো খবর নেই। এতে রাজা রানী খুবই দুঃখী, কান্নায় তাদের বুক ভেসে যায়। রাজা কাঁদে, রানী কাঁদে, আর কাঁদে সূর্যকুমারের স্ত্রী কিরণমালা। একদিন সহ্য করতে না পেরে কিরণমালা রাজা মহাশয়কে বললেন, মহারাজ, আমাকে অনুমতি দিন, আমি যাব যুবরাজকে খুঁজে আনতে। আরে বৌমা, সে কি করে হয়? মহারাজ, কেন হয় না? আমার উপরই ভরসা রাখতে পারেন, দেখুন আমি পারি কিনা। আর আমি যদি নাই ফিরি, আমার ছেলে চন্দ্র তো রইলই, এরপরে না হয় সেই যাবে আমাদের উদ্ধার করতে। রাজা রানী চোখের জলে ভেসে রাজি হয়ে গেলেন কিরণমালার কথায়। কিরণমালা নৌকা সাজিয়ে সমুদ্রে নেমে পড়লেন সেই রাজকুমার সূর্যকুমারের খোঁজে। সমুদ্রে ভাসতে ভাসতে কিরণমালা উপস্থিত হলো সেই দ্বীপের কাছে। দেখল যে বিজয়গড়ের নৌকা সেখানের ঘাটেই বাঁধা রয়েছে। কিরণমালা চিনতে পারলো তাদের দেশের জাহাজকে। কিরণমালা প্রথমেই পাঠালো তার সকল সময়ের একটি সঙ্গী টুনটুনি পাখিকে। পাখি উড়তে উড়তে পৌঁছে গেল সেই ডাইনির প্রাসাদে। গিয়ে পাখি দেখলো রাজপ্রাসাদের মধ্যে একটি ঘরেতে রাজকুমার অঘরে ঘুমিয়ে রয়েছে। তখন ডাইনিটি ঘুমিয়েই রয়েছে অঘরে, কিছু টেরও পেল না। তারপরে সে এসে বসলো বাগানের একটি গাছের ডালে। সে শুনতে পেল ডাইনির 2 জন প্রহরী গল্প করছে। আচ্ছা, সূর্যকুমার কি মুক্তি পাবে না কখনো? পাবে, যদি তার পায়ের কাছের সোনার কাঠিটা তার মাথার কাছে রাখে আর মাথার কাছের রূপোর কাঠিটা পায়ের কাছে রাখে, তবে সূর্যকুমার আবার জেগে উঠবে। এর সাথে লাড্ডু কুমারের সৈনিকরা তারাও প্রাণ ফিরে যাবে। কিন্তু সেটা কে করবে? যে করুক, তাকে নারী হতে হবে অবশ্যই, কারণ নারীদের উপরে ডাইনির জাদুশক্তি কাজ করবে না। কিন্তু হ্যাঁ, তাকে অবশ্যই শক্তিশালী আর যুদ্ধবিদ্যা জানতে হবে। পাখি এই সমস্ত ঘটনা শুনে উড়তে উড়তে আবার কিরণমালার কাছে গেল। গিয়ে সমস্ত ঘটনা খুলে কিরণমালাকে জানালো। সব শুনে কিরণমালা গেল সেই ডাইনির প্রাসাদে। কিরণমালার সাথে ডাইনি রানীর অনেক লড়াই হলো। অবশেষে ডাইনি রানী পরাজিত হতে বাধ্য হলো। ডাইনি রানীর মৃত্যু হলো কিরণমালার হাতে। এরপরে কিরণমালা রাজকুমারের কাছে গেল এবং সোনার কাঠিটা মাথার কাছে আর রূপোর কাঠিটা পায়ের কাছে রাখতেই সূর্যকুমার আবার জেগে উঠল এবং সেই সাথে সাথে বাগানের সমস্ত সৈনিকরাও তারা প্রাণ ফিরে পেল।
আবার সূর্যকুমারকে পেয়ে কিরণমালা কেঁদে ফেলল। চলো আমরা আবার আমাদের প্রাসাদে ফিরে যাই। এরপরে তারা ডাইনি রানীর প্রাসাদ থেকে অনেক সোনা রূপা হীরা জহরত নিয়ে তাদের দেশে ফিরে এলো।